জুলাই শহীদদের স্মরণে সারা দেশে বিএনপির মৌন মিছিল। দলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারের অভিযোগ নেতাদের। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানেই প্রতিরোধের ডাক। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 500 জনকে আসামি করে মামলা। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যুতে নিহত বেড়ে 5। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে কাল সকাল 6টা পর্যন্ত বহাল। গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। এই কোম্পানির মালিক বিল গেটস। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। 3 লাখ টাকা দিলে 40 দিন পর 10 লাখ ফেরতের প্রলোভন। বহু মানুষের অর্থ নিয়ে লাপাত্তা মিস্ট্রাল এআই। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শহীদদের স্মরণে সারা দেশে মৌন মিছিল, শোক ও র্যালি করেছে বিএনপি। অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা। উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারের অভিযোগ তুলে নেতারা এনসিপিকে ইঙ্গিত করে বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বললেও তারা ঠিকই নাগরিক পার্টির পাশে দাঁড়িয়েছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। মৌন মিছিল ও শোক র্যালিতে শহীদদের স্মরণ করল দলটি। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে করা মৌন মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নেতারাও অংশ নেন। জুলাই শহীদদের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে যে শহীদদের রক্ত যেন কোনো পথে বৃথা যেতে না পারে। তারা যে অর্থে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন, সেটা যেন আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় সূচিত হয়। আগামী ইলেকশন কিন্তু বিগত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে। কাজেই আপনাদেরকে আগামী ইলেকশনের জন্য মাঠে নামার জন্য আমি আহ্বান করি। জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। দেশি বিদেশি ষড়যন্ত্রের চলছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনসিপির। মুন্সিগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে একথা বলেছেন এনসিপির নেতারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না। পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ, এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। মুন্সিগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপি নেতারা। নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা,
মাসুদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনের শুরু ঢাকায় হলেও বিজয়ের সূচনা হয় বরিশাল থেকে, বলছেন জুলাই বিপ্লবীরা। আজকের দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে ক্যাম্পাস থেকে পিছু হটে বিজিবি, পুলিশ, এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুদিন আগে বিএম কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। 17 জুলাই রাতে বরিশালেই প্রথম গড়া হয় আবু সাঈদ শহীদ বেদি। সুজয় দাস ও সুমন হাসানের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। তারিখে তো রাষ্ট্রীয় চার বাহিনী আমাদের সঙ্গে একটা দীর্ঘক্ষণ লড়াইয়ের পরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওই দিনের অনুভূতিটা আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে, জুলাই আন্দোলনে ভিন্নভাবে অবদান রাখতে শিখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে মানে ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের হামলার প্রয়াস তারা করেও সফল হতে পারেনি। এর আগে 16 জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে বরিশালের সবচেয়ে বড় ক্যাম্পাস ব্রজমোহন কলেজ থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় বলে দাবি করেন বৈষম্য বিরোধীরা। ওই দিন দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হয় পুরো এলাকা জুড়ে। জুলাই আন্দোলনকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিএম কলেজ। সংগ্রামী বরিশালবাসী, সেই রক্তের কথা, সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি। ছাত্রলীগকে আমরা এমনভাবে দাওয়ানি দিয়েছি, ছাত্রলীগ আর টোটালি আমাদের ক্যাম্পাসে থাকার অবস্থা ছিল না, মানে বাধ্য হয়ে এই যে সামনেই আছে মসজিদ, মসজিদের মধ্যে পালাইছে। শিক্ষার্থীদের উপরে যে হামলা চালাইছে তারা, এর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা লাঠি হাতে তুলে নেয় এবং ছাত্রলীগকে কঠোর হস্তে আমরা প্রতিরোধ করি। এক কথায় বলতে গেলে বরিশালের আন্দোলনকে বেগবান করার জন্য বিএম কলেজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ছাত্রলীগকে আমরা একেবারে সম্পূর্ণরূপে প্রতিহত করি, তখন মূলত পুরো বরিশালের আন্দোলনকারীদের ভিতরে আলাদা একটা স্পৃহা সৃষ্টি হয়। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, অমৃতলালদী কলেজ, বরিশাল কলেজ, বিভিন্ন মাদ্রাসা সহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নবাজ তরুণরা জুলাই জুড়ে নগরীর প্রবেশদ্বার, রূপাতলী, নতুল্লাবাদ বাস টার্মিনাল, সিএনবি রোড, সদর রোড, আমতলার মোড়, লঞ্চঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রায় প্রতিদিনই। শুরুটা শিক্ষার্থীরা করলেও পরে আওয়ামী লীগ বাদে সকল দলেরই ছাত্র, যুব ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মাঠে নামে। জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রন্টলাইনে থাকার কারণে ওদিন রাত্রি অনেকগুলো সরকার এবং এই যে ফ্যাসিস্টদের দ্বারা অনেকগুলো মামলা হয়েছে। মামলার কারণে আমরা চাইলেও ওই যে আমাদের কম পরিচিত নেতাকর্মীদের তাদের পাশে রাখতে পারছি, কিন্তু আমরা থাকতে পারি না। কিন্তু আন্দোলন আমরা পাশ থেকে সম্পূর্ণ করার জন্য সকল চেষ্টা চালিয়ে গেছি। 17 তারিখ বরিশালে কিন্তু 20 তারিখে আমরা প্রথম 12টার সময় আমরা কারফিউ ভেঙে প্রথম মিছিল বের করি বরিশালে বাসদের নেতৃত্বে। তখন তো প্রচণ্ড খারাপ আবহাওয়া ছিল, তার মধ্যে আসলে গরমে খাবার পানি খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। মাহমুদিয়া মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা এবং হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, ইসলামিয়া কলেজ, আমাদের সকল শাখার নেতৃবৃন্দ সর্বসময় রাজপথে ছিল। বরিশালে শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি এ জেলার সন্তান দেশের বিভিন্ন স্থানে 30 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নারায়ণগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য রাখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব। জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আমরা কি কোনো হুমকি? আমাদের বোনেরা কি ভয়? আমরা কখনো ভয় পেয়েছি? ভয় পাইনি, ভয় পাবো না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র গঠফাদার হবে। জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম, শিল্প এবং সংগ্রামের নগরী। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ির শরীরাখরা ঢাকার প্রবেশ মুখে কোনো সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকতে পারেনি।
নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল, ঢাকাবাসীকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ, ওদিকে সাভার, আশুলিয়া, প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছেন। আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে কত তারিখ? 18ই জুলাই। আমরা ভুলি নাই 18ই জুলাই। কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল 18ই জুলাই, যেদিন নারায়ণ যাত্রাবাড়ি নেমেছিল, মিরপুর নেমেছিল, উত্তরা নেমেছিল, ধানমন্ডি নেমেছিল, সাভার নেমেছিল, পুরো বাংলাদেশ নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু বিশেষভাবে নেমেছিল, যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17ই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। পথসভায় বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি ছিলাম নারায়ণগঞ্জে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 500 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনের অভিযানে গ্রেফতারের সংখ্যা 150 ছাড়িয়েছে। এদিকে কারফিউর সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালের রিপোর্ট, ছবি শাহজাহান খানের। অনেকে ঘটনার 2 দিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি, এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। এদিন দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে আবারও বহাল থাকছে কারফিউ। পবিত্র জুমার নামাজের কথা মাথায় রেখে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ অবস্থা শিথিল করা হয়েছে। এ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। জয়ন্ত শিরালি, গোপালগঞ্জ। কোনো দল না করলেও গোপালগঞ্জে রাজনীতির বলি হতে হয়েছে দীপ্ত ও সোহেলকে। এমন দাবি করে সুষ্ঠু বিচারের আকুতি জানিয়েছে তাদের পরিবার। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা অটোরিকশা চালক রমজানের পরিবার। শাহজাহান খানের ছবিতে আল আমিন তুষার রিপোর্ট। 16 জুলাই বিকেল আনুমানিক 3:30টা গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণহাটি গ্রামের রমজান কাজীকে গুলিবিদ্ধ অবস্থায় সহিংসতার মধ্যেই নিজের ভ্যানে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা কামরুল গাজী। কখনো কল্পনাও করতে পারেননি এমন পরিস্থিতির শিকার হবেন তিনি। মাত্র 19 বছর বয়সে নিজের সন্তানকে হারিয়ে স্তব্ধ রমজানের বাবা মা। ছেলে কান্দে করিয়ে নিয়ে কবরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কত কষ্ট করতা। পাশে এক খালা বলতেছে তোর বাইক নিয়ে গুলি খাইছে, তাড়াতাড়ি হাসপাতালে যা। আমরা দৌড়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে তারপর দেখি আমার বাইক নিয়ে নিচে শোয়া।
ঠিক একই অবস্থা সহিংসতায় প্রাণ হারানো দীপ্ত সাহার পরিবারেরও। কোনো রাজনৈতিক দলের অংশ না হয়েও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি তাদের। এমনভাবে আর কারো যেন প্রাণ না যায়, সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। আমার তো কিছু পেয়ে যাইতে পারলো না, হাসপাতালে যাই বলে ভাই আমার মার একটু দেয় না, আমার মার একটু দেয়। আমার ভাই এখন তুলো লয় না, কোনো রাজনীতিতে না, খালি ব্যবসা করে খায়। আমরা বিচার চাই আমার ভাইয়ের, আমরা বিচার চাই। সেদিনের সহিংসতায় প্রাণ হারানো সোহেলের পরিবারও কোনোভাবেই যেন এই শোকের থেকে বের হতে পারছেন না। আর বৃহস্পতিবার দিবাগত রাত 1:45 ঢাকা মেডিকেলে প্রাণ হারান রমজান মুন্সি। তার পরিবারের দাবিও একই। প্রশ্ন, কেন রাজনীতির খেলায় বলি হতে হলো তাদের? জামিলের সময় ওই রিক্সা নিয়ে ঢুকছে ওই হলের সামনে দিয়ে, এদিক আসতে গেছে, প্যাসেঞ্জার ছিল, গুলি খাইছে, একটা হাতে খাইছে, একটা লাগছে ফাঁসরে। তবে আমার গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করলি, গোপালগঞ্জ রিফার করে দিয়েছে ঢাকা। 2 রাত ছিলাম, ওই রাত আর আজকের রাত, এই 2 রাত থাকার মধ্যে আজকের রাত 1:45-এর সময় সে ভাই মারা গেছে ব্যথার যন্ত্রণায়। গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা রমজান মুন্সি পেশায় ছিলেন অটোরিকশা চালক। 16 জুলাই দুপুরে চৌরঙ্গি লঞ্চঘাট এলাকায় পৌঁছলে চলমান সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। সিএনজির মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মাওনা এলাকা থেকে 5 যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈর যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন জাহিদ ও তার ছেলে। জাহিদের স্ত্রী ও অপর এক যাত্রীকে ও চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। $3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ। এমন প্রলোভনে মিস্ট্রাল এআই নামে একটি ভুইফোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন 5-6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরে আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ রবিলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে। এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে, গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি, মানে ইনভেস্ট করছি, সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে আছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল 30টি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে শহরের চাষাড়ায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে একটি ব্যাটারির দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামাল সহ পুড়ে ছাই হয় 30টি দোকান, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাত 1:30টার দিকে হাসপাতালের নিচতলায় পচা দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে
লিফটের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ এসে 7তলা ভবনের বি ব্লকের 2 নম্বর লিফটের নিচ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন। লাশটি 2-3 দিন আগের বলে ধারণা পুলিশের। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। দেশে অপরাধের মাত্রা কমছে না। এত অপরাধ প্রবণতা পৃথিবীর অন্য কোনো দেশে নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ধর্ম উপদেষ্টা আরও বলেছেন, সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়ম বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী। এছাড়াও জনবান্ধব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সভা শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা। শ্রীলঙ্কান ট্রলার সহ 6 জেলেকে আটক করা হয়েছে। বুধবার সকালে গভীর বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। এ সময় সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করায় SLFV শুধু দোয়া 4 নামে শ্রীলঙ্কান ট্রলার সহ 6 জেলেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম পতেঙ্গা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়। সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশে পরিত্যক্ত একটি গোডাউনে অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস ও বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। অন্যদিকে সুনামগঞ্জের প্রতাপপুর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকা উদ্ধার করা হয়, তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। দেখছেন বাংলা সময়। মাদরপুরের 2টি সড়কের 8.5 কিলোমিটার পুরোটাই এখন মরণ ফাঁক। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, প্রায় ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগের শিক্ষার্থী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে LGEDর কর্মকর্তার বক্তব্য না পাওয়া গেলেও চলতি অর্থ বছরে সড়ক দুটি সংস্কারের কথা জানায় উপজেলা প্রশাসন। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার ইটসরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন টুকুমোল্লার বাড়ি থেকে সর্দারকান্দি পর্যন্ত সড়কের দূরত্ব 4 কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে, অথচ ইটভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক পিকআপের কারণে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তারা নেওয়ার কোনো সিস্টেম থাকে না। বৃষ্টি নামলে ঘরের থেকে একটু বাইরে যায় না, মসজিদ পর্যন্ত যাইতে পারি না। এদিকে পখিরা বাজার থেকে শুরু হয়ে আজিজুল মহাজনের বাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। বৃষ্টির পানিতে পুরো সড়ক এখন কাদায় ভরা। কিন্তু অন্য জায়গায় যেখানে আছে তারপরে সেখানে পাকা ঢালাই থাকা সত্ত্বেও এখানে আবার দিতেছে, কিন্তু আমাদের এখানে কোনো পাওয়া যাচ্ছে না। অবশ্য চলতি অর্থ বছরেই সড়ক দুটি সংস্কারের আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ভিজিট করব, ভিজিট করে প্রাপ্যতা অনুসারে এই সড়কগুলোর উপর কাজ করব। 2019-20 অর্থ বছরে পখিরার সড়কটি খোয়াসপুর ইউনিয়ন পরিষদ থেকে ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে তা অসমাপ্ত রাখা হয়। আর পাঁচখোলার সড়কটি কবে সংস্কার হয়েছে তার কোনোই তথ্য নেই কারো কাছে। দেখছেন বাংলা সময়। মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের 51% পদ খালি। কেন্দ্রগুলোতে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই, এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে কর্তৃপক্ষ বলছে তারা জেলাব্যাপী কার্যক্রম চলমান রেখেছেন। দ্রুত সমস্যা সমাধানের আশা তাদের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। জন্ম বিরতিকরণ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের সচেতন করার দায়িত্বে বিভাগটি। পরিকল্পিত পরিবার এবং বাল্যবিয়ে বন্ধেও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এই বিভাগের কাজ করার কথা। কিন্তু মুন্সিগঞ্জের 68 ইউনিয়নের মধ্যে 58 ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী আর 15টি বেশি জরাজীর্ণ। 9 মাস যাবত আমাদের কোনো পরিবার পরিকল্পনা বিতরণ সামগ্রী নাই। লোকবলের অভাব। একটা FWB আমরা 2-3টা সেন্টারে কাজ করি। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। কোনো কেন্দ্রে কিন্তু আমরা বন্ধ রাখছি না। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে কীভাবে আমরা জনবল নেই 50%? এটা হচ্ছে যে আমার ইউনিয়ন লেভেলে আমার SSCMO FWV
দুই ক্যাটাগরির লোক আছে যারা একটা কেন্দ্রকে সচল রাখে। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের 760 জন জনবলের মধ্যে 384টি পদই খালি রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলা সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই শহীদদের স্মরণে সারা দেশে বিএনপির মৌন মিছিল। দলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারের অভিযোগ নেতাদের। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসী থাকবে সেখানেই প্রতিরোধের ডাক। এবং গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 500 জনকে আসামি করে মামলা। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যুতে নিহত বেড়ে 5। কারফিউর সময়সীমা বাড়িয়ে কাল সকাল 6টা পর্যন্ত বহাল। এই ছিল বাংলা সময়, সঙ্গেই থাকুন সময়।